সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আবার চলে আসছি, কারণ তোমরা জানো তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা একবার দেখে নেই। বিষয়: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বিষয় কোড 153। স্তর এসএসসি। অ্যাসাইনমেন্ট নম্বর: অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তো এটা হচ্ছে 3 নাম্বার অ্যাসাইনমেন্ট, এই জন্য 3 নাম্বার অ্যাসাইনমেন্ট দিবে। দ্বিতীয় অধ্যায়: বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু ও গ্রিক রোম। এরপর দেখো অ্যাসাইনমেন্ট: গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কি? আরেকবার দেখো, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। তো এখানে দেখো কিছু শিক্ষণফল বা বিষয়বস্তু দেওয়া আছে, আমি এটা পড়বো না কারণ এটা টিউটোরিয়াল ক্লাস। এরপরে নির্দেশনা দেওয়া আছে, দেখো নির্দেশনা সুন্দর করে দেওয়া আছে। এরপর দেখো নির্দেশক, এখানে যেটা কতে বলছে পটভূমির ব্যাখ্যা। এরপর দেখো খতে বলছে ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য বৈসাদৃশ্য উপস্থাপন। গ শিক্ষা সাহিত্য দর্শনে তুলনামূলক বৈশিষ্ট্য। ঘতে যেটা বলছে স্থাপত্য ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন। তো বন্ধুরা, এই যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমার প্রশ্নের উত্তরে থাকতে হবে এবং এই কোশ্চেনের আলোকে আমি একটি চমৎকার উত্তরপত্র তোমাদের জন্য তৈরি করেছি। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অনেক ভালো মার্কস পাবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। ক পটভূমির ব্যাখ্যা। তোমাদের কোশ্চেন এটা দেওয়া আছে, সেই আলোকে আমি উত্তর সাজিয়েছি। প্রথমে আমি দিছি গ্রিক সভ্যতার পটভূমি। পটভূমি বলতে বলতে এখানে গ্রিক এবং রোমান সভ্যতা দুইটার পটভূমি দেওয়ার কথা বলছে। তো প্রথমে আমি দেখো দিয়েছি গ্রিক সভ্যতার পটভূমি, উত্তরটা সাজিয়েছি। গ্রিসের মহাকবি হোমারে ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতাত্ত্বিকবিদদের। 19 শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতাই তা সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভিতরের সঠিক ইতিহাস। ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী সহ 100 নগরী ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড। এশিয়া মাইনরের পশ্চিম উপকূলের এবং ইজিয়ান সাগরে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার আদিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। এই সভ্যতাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, যথা: এক সভ্যতা। ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভবের স্থায়িত্ব ধরা হয়েছে 3000 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 দ্বিতীয়টি হচ্ছে মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা। গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনি নগরের নাম অনুসারে নামকরণ করা হয়। এই সভ্যতার স্থায়িত্ব ছিল 1600 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ধারণা করা হয় বন্যা অথবা বিদেশি আক্রমণের ফলে এই সভ্যতার অবসান ঘটে। এরপর দেখো রোমান সভ্যতার পটভূমি। গ্রিস সভ্যতার অবসানের আগে ইতালিতে টাইবার নদীর তীরে এক বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এই সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টাব্দ রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোম সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল। তো এই হচ্ছে আমার ক নাম্বার কোশ্চেনের উত্তর শেষ। এবার চলো আমরা খ নাম্বারে চলে যাই। তো বন্ধুরা দেখো, আমি খ নাম্বার কোশ্চেনটা সাজিয়েছি ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য বৈসাদৃশ্য উপস্থাপন। এটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। এর এলাকায় আমি উত্তরটা সাজিয়েছি। দেখো, গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সময়কাল। গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত।
গ্রিক সভ্যতার সঙ্গে দুটি সংস্কৃতির নাম জড়িত, একটি হেলেনিক, অপরটি হেলেনিস্টিক। গ্রিক উপদ্বীপের প্রধান শহর অ্যাথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক ও সংস্কৃতি। অপরদিকে গ্রিক বীর আলেকজান্ডার নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে গ্রিক ও অগ্রিক সংস্কৃতি মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাস এই সংস্কৃতি হেলেনিস্টিক সংস্কৃতি নামে পরিচিত। প্রাচীন গ্রিসে এই যে অসংখ্য নগররাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল স্পার্টা। এই নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপোনেসাস নামক অঞ্চলে। অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় সমরতন্ত্র দ্বারা তারা প্রবাহিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। 800 খ্রিস্টাব্দে দীর্ঘ যুদ্ধের পর ভিরীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিল। এই পরাজিত স্থানীয় আদিবাসীরা ভূমিদাস বা হেলট বলা হতো। এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় অ্যাথেন্সে, তবে প্রথম দিকে অ্যাথেন্স ছিল রাজতন্ত্র। খ্রিস্টপূর্ব 7ম শতকে রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়। ক্ষমতা চলে আসে অভিজাতদের হাতে। দেশ শাসনের নামে তারা শুধু নিজের স্বার্থই দেখত, ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও তাদের পক্ষে ক্ষমতা দখল করা সম্ভব হয়নি, কিন্তু তাদের নামে কিছু লোক ক্ষমতা হাতে নিয়ে নেয়। তাদের বলা হতো টাইরান্ট। জনগণের মধ্যে অসন্তোষ এবং বঞ্চিত কৃষকদের মধ্যে বিদ্রোহের আশঙ্কা দেখা দেয়। ফলে 7ম খ্রিস্টাব্দে মাঝামাঝি সময়ে রাষ্ট্র ব্যবস্থায় এক পরিবর্তন আসে। আগে অভিজাত পরিবারের সন্তান অভিজাত বলে গণ্য হতো, এখন অর্থের মানদণ্ডে অভিজাত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সোলনের পর জনগণের কল্যাণ তাদের অধিকার দেওয়ার জন্য এগিয়ে আসেন পেসিস্টেটাস এবং ক্লিথেনিস। তারা জনগণের কল্যাণের জন্য অনেক আইন পাশ করেন, তবে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় পেরিক্লিসের সময়। তার সময়ে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। 460 খ্রিস্টাব্দে পূর্বে 460 খ্রিস্টাব্দে ক্ষমতায় এসে তিনি 30 বছর রাজত্ব করেন। তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকার দাবি মেনে নেন। 430 খ্রিস্টাব্দে অ্যাথেন্সের ভয়াবহ মহামারীতে 1/4 লোক মৃত্যুবরণ করে। এই মহামারীতে পেরিক্লিসেরও মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরপরই অ্যাথেন্সের দুর্ভোগ শুরু হয়। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্ব সভ্যতার অবস্মরণীয় অবদান রাখা নগররাষ্ট্র অ্যাথেন্সের পতন হয় সামরিক নগররাষ্ট্র স্পার্টার কাছে। উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধ সংঘটিত হয় তা ইতিহাসের পেলোপনেসিয়াস যুদ্ধ নামে পরিচিত। 460 থেকে 404 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 3বার এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে দুই রাষ্ট্র পরস্পর মিত্রদের নিয়ে জোট গঠন করে। অ্যাথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম ছিল ডেলিয়ান লীগ। অপরদিকে স্পার্টা তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে তার নাম ছিল পেলোপনেসিস লীগ। এই মরণপণ যুদ্ধে অ্যাথেন্সের মান মর্যাদা ও স্বাধীনতা বিলীন হয়ে যায়। 369 খ্রিস্টাব্দ অ্যাথেন্সে চলে যায় স্পার্টার অধীনে। এরপর নগররাষ্ট্র থ্রিসাস অধিকার করে নেয় অ্যাথেন্স। 338 খ্রিস্টাব্দ ম্যাসিডুনের রাজা ফিলিপ থিরাস দখল করে নিলে অ্যাথেন্স ম্যাসিডুনের অধীনে চলে যায়। এরপর দেখো রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সময়কালটা আমি লিখছি এবং এর আলোকে উত্তর করেছি। দেখো, ইতালির মাঝামাঝি পশ্চিম অংশে রোম নগর অবস্থিত। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে, উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। ইতালীয় জুগলো-সুলিয়ার মাঝখানে অ্যাড্রিয়াটিক সাগর তীরে ইতালির উত্তর পূর্ব অংশে গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্রবন্দর অ্যাডিয়া। ইতালির পশ্চিম অংশেও ভূমধ্যসাগর অবস্থিত। সাগরের এই অংশকে প্রাচীনকালে বলা হতো এট্রুস্কান সাগর। কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কৃষিনির্ভর দেশ। ফলে রোমের আদি এবং অধিবাসীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয় ছিল, যে কারণে এসব সংঘর্ষের মধ্য দিয়ে রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয়ে থাকে। রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানা উত্থান পতন, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 553 খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং 476 খ্রিস্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।
গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎসবমুখ থেকে প্রায় 12-13 মাইল দূরে 7টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত। এর জন্য 7 পর্বতের নগরী বলা হয়। 2000 খ্রিস্টাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। তাদেরকে ল্যাতিন বলা হতো। তাদের নাম অনুসারে ভাষার নামও হয় ল্যাতিন ভাষা। ল্যাতিন রাজা রেমিউলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তার নাম অনুযায়ী নগরের নাম হয় রোম। রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, ধাপে ধাপে সংস্কার সংগ্রামের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিকরা রোমান ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, যথা 553 থেকে 510 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ। এই যুগের 7 জন সম্রাট দেশ শাসন করেন। এই যুগের সর্বশেষ সম্রাট টার্কিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করার পর রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত হয়। এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে 500 থেকে 660 খ্রিস্টাব্দ পর্যন্ত। রোম প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ বিদ্রোহী নেতা বুটাস এবং অপর এক ব্যক্তিকে জনপ্রতিনিধিত্ব হিসাবে শাসনের সুযোগ প্রদান করে। রাজতন্ত্রের পতনের পর রোমের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, প্যাট্রিসিয়াস অর্থাৎ অভিজাত শ্রেণী আর প্লিবিয়ান যারা সাধারণ নাগরিক। ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিকরা প্লিবিয়ান শ্রেণীভুক্ত। প্রজাতন্ত্রের প্রথম 200 বছর ছিল প্যাট্রিসিয়াস ও প্লিবিয়ানদের মধ্যে সংঘাতের ইতিহাস। সমাজে প্লিবিয়ানরা বঞ্চিত ছিল, অধিকার বঞ্চিত প্লিবিয়ানরা ক্রমাগত সংগ্রাম করে থাকে। শেষ পর্যন্ত প্লিবিয়ানরা কিছু অধিকার আদায় করতে সক্ষম হয়। প্লিবিয়ানদের দাবির মুখে রোমান আইন সংকলিত হয়ে থাকে। 450 খ্রিস্টাব্দ প্লিবিয়ানরা ব্রোঞ্জপাতে 12টি আইন লিখিতভাবে প্রণয়ন করেন। আন্দোলনের চূড়ান্ত বিজয় হিসেবে 2 জন কনসালের মধ্যে একজন প্লিবিয়ানদের পক্ষ থেকে নির্বাচিত সিদ্ধান্ত গৃহীত হয়। এভাবে রোমান প্রজাতন্ত্র গণতন্ত্রের দিকে অগ্রসর হয়। রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও ক্রমে দেশটির সাম্রাজ্যবাদী শক্তিরূপে আত্মপ্রকাশ করতে থাকে। স্বল্প সময়ের মধ্যে রোম সমগ্র ইতালির উপর প্রভাব বিস্তারে তৎপর হয়। 146 থেকে 46 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম সভ্যতার অন্ধকার যুগ। ধনী দরিদ্র সংঘাত, দাস বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্বের কারণে চরম বিশৃঙ্খলা, হানাহানি, সহিংসতার উন্মাদ হয়ে ওঠে রোম। রোমের অর্থনীতি ছিল দাসত্বের উপর নির্ভরশীল। শাসকদের আনুমানিক নির্যাতনে দাসরা স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। 2 বছর ব্যাপী তারা তাদের বিদ্রোহ টিকে রাখতে সক্ষম হয়। 71 খ্রিস্টাব্দে স্পার্টাকাস নিহত হলে বিদ্রোহের অবসান হয়। চরম নির্যাতন নেমে আসে। দাসত্বের উপর অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছাড়াও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে রোম। ফলে উচ্চাকাঙ্ক্ষী সামরিক নেতারা ক্ষমতায় আসতে থাকেন এবং রোমে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ক্ষমতার দ্বন্দ্বের এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে 3 জন নেতা একযোগে ক্ষমতায় আসেন, যা ইতিহাসে ক্রয়ী শাসন নামে পরিচিত। বিশাল রোম সাম্রাজ্যকে 3 ভাগে ভাগ করে। তো এই ছিল আমার বন্ধুরা খ নাম্বার কোশ্চেনের উত্তর। এবার চলো আমরা আমাদের গ নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো গ নাম্বার কোশ্চেন হচ্ছে এই, শিক্ষা সাহিত্য দর্শনে তুলনামূলক বৈশিষ্ট্য। তো প্রথমে আমি সভ্যতা গ্রিসের অবদানটা লিখছি। ভৌগোলিক কারণে গ্রিক নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন। রাজনৈতিক অনৈক্য থাকা সত্ত্বেও তারা একই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বলে মনে করত। তাদের ভাষা, ধর্ম, সাহিত্য, খেলাধুলা সবকিছু এক সংস্কৃতি বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। এই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল অ্যাথেন্সের, আর এই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনির সংস্কৃতি। এরপরে দেখো শিক্ষা, আমি এরপর দিয়েছি শিক্ষা। শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানীগুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তাদের কেউ কেউ মনে করতেন সুশিক্ষিত নাগরিকের হাতে শাসনভার দেওয়া উচিত। সরকার চাহিদা লক্ষ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রিকবাসীর ছেলেরা 7 বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত। ধনী ব্যক্তিদের ছেলেদের 18 বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো। কারিগরি আর কৃষক ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানদের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারত না। এরপর দেখো আমি যেটা সাজিয়েছি সাহিত্যটা তুলে ধরেছি। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সভ্যতা মূল্যবান সম্পদ। হোমারের হালায়া ও ওডিসি মহাকাব্য তার অপূর্ব নিদর্শন। সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। বিগন্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হতো। তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি 100টিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ইডিপাস,
আন্তিগুনে ও ইলেকট্রা অন্যতম। আর এর জন্যই বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিডিস অ্যারিস্টোফোনেসের মিলানান্তক ও ব্যঙ্গ রচনার বিশেষ খ্যাতি ছিল। ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিলেন। হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন। হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে, এবং থুকিডাইডেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তার বইটির শিরোনাম ছিল দ্য পেলোপোনেসিয়াস ইয়ার। এরপর দেখো আমি দর্শন দিয়েছি। দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসের অপূর্ববোধ উন্নতি হয়েছিল। পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটেছে, এসব ভাবতে গিয়ে গ্রিসের দর্শন চর্চার সূত্রপাত থাকে। থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এরপর গ্রিসে যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। তাদের মধ্যে হতো সফিস্টিক্স। তারা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছু নেই। পেরিক্লিস তাদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এই দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমানা। তার শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র, সৎ নাগরিক গড়ে তোলা, অন্যায় শাসনের প্রতিবাদ করা ও শিক্ষাও তিনি দেন। সক্রেটিস শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিল। সভ্যতা রোমের অবদান। এবার আমরা রোম সভ্যতায় চলে আসছি। দেখো, রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তার এইসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালন, আইন ও প্রকৌশলী বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমানদের কাছে ব্যাপক ঋণী। এরপর দেখো শিক্ষা, সাহিত্য, লিখন পদ্ধতি। এই সময় শিক্ষা বলতে বোঝানো খেলাধুলা এবং বীরদের স্মৃতিকথা বর্ণনা করা, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল। সুতরাং সব কিছুই ছিল যুদ্ধকে কেন্দ্র করে। তারপরও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা শিক্ষা ছিল এক ফ্যাশন। ফলে এদের অনেকে গ্রিক সাহিত্যকে ল্যাতিন ভাষার অনুবাদ করার দক্ষতা অর্জন করে। রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষা লাভ করতে যেত। সে যুগের সাহিত্য অবদানের জন্য পোটাস ও টেরেন্সকের বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দুজনই মিলনান্তক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় আগাস্টাস সিজারের সময়। এ যুগে কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাত অর্জন করেছিল। ভার্জিলের মহাকাব্য ইউনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। উভিড ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। লিভি ইতিহাসবিদ হিসেবেও বিখ্যাত ছিলেন। বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাসও এ যুগের জন্মগ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমার ঘ নাম্বার কোশ্চেনের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবা। তো বন্ধুরা, এবার আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাব। দেখো, সর্বশেষ আমরা যে প্রশ্নটা, স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন। তো এর আলোকে দেখো আমি উত্তরটা সাজিয়েছি। স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞান। গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে আঁকা চিত্রের মধ্যে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত, আর প্রাসাদের স্তম্ভগুলো থাকতো অপূর্ব কারুকার্য চিত্র। প্যাথান মন্দির বা দেবী অ্যাথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। অ্যাথেন্সের অ্যাক্রোপলিসে স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে। গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সেই যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস ও প্র্যাক্সিলেটেসের। গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে 600 খ্রিস্টাব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করে যে পৃথিবী একটি গ্রহ এবং তার নিকট কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতিষবিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বক্স ও বিদ্যুৎ জিউলাসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে, এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ থিওরাস ও চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিসের যথেষ্ট খ্যাতি ছিল। তো বন্ধুরা দেখো, এবার রোমান স্থাপত্য, ভাস্কর্য, বিজ্ঞান নিয়ে আমরা উত্তরটা করেছি। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এরা বিশালতা। সম্রাট হার্ডিয়ানের
তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। ৮০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াস নাট্যশালা নির্মিত হয়, সেখানে একসঙ্গে ৫,৬০০ দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যের উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্কর্যগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন। মার্বেল পাথরের বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় ৫০০ বিজ্ঞানী গবেষণাকর্ম স্থান পেয়েছে। তাছাড়াও চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী সেলাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। এছাড়াও চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রুফাসের অসামান্য অবদান রেখেছেন। তো বন্ধুরা, এই ছিল আমার সর্বশেষ প্রশ্নের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবা, কারণ আমি আমার উত্তরটি 100% নির্ভুল করেছি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। ভালো থাকবো তোমরা সবাই। ধন্যবাদ তোমাদের সবাইকে।